যার মাথার উপর পাকা ছাদ নেই তার জন্য পাকা ছাদের ব্যবস্থা। বাংলার বাড়ি প্রকল্প, সেই বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া এবার শুরু করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সে কাজ শুরু করবেন। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন। সোমরাজ, এবারে লক্ষ্যমাত্রা কি, কতজন উপভোক্তা এই টাকা পাবেন? সোমরাজ শোনা যাচ্ছে? প্রথম কিস্তির পর এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে এই দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল আমলে যে যে প্রকল্প শুরু হয়েছে সেই প্রকল্প, সামাজিক প্রকল্পগুলো কোনোটাই বন্ধ হবে না। আর এই সামাজিক প্রকল্প যা তৃণমূলের সময় শুরু হয়েছিল, তৃণমূল জমানায় শুরু হয়েছিল, সেই প্রকল্পের টাকা এখনো পর্যন্ত বিজেপির সরকার দিয়ে যাচ্ছে এবং দ্বিতীয় কিস্তির টাকা এবার দেওয়া শুরু হবে। এক্ষেত্রে গরিবের ঘর দিতে কোনো আমরা ওরা নয়। সোমরাজ, কবে থেকে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে এবং মানে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা সবাই, মানে লক্ষ্যমাত্রা কি ধরা হয়েছে এবার? সোমরাজ শোনা যাচ্ছে? বাংলার বাড়ি তৃণমূল আমলে যে সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্পের টাকা এই সরকারও দিচ্ছে। কারণ এই সরকার শুরু থেকেই বলে এসেছিল যে কোনো রকম কোনো সামাজিক প্রকল্প আগের সরকার যেগুলো তৈরি করেছে সেই প্রকল্পের টাকা বন্ধ করা হবে না, সেই প্রকল্প যেমন চলার তেমন চলবে। এবার দ্বিতীয় কিস্তির টাকা দেবে সরকার, আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী সেই টাকা তুলে দেবেন। সরাসরি সোমরাজ আমার সঙ্গে রয়েছে। সোমরাজ, আমরা কথা বলছিলাম যে যে প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলো আগের সরকার শুরু করেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বলেছিলেন যে সেই প্রকল্পগুলো একটাও বন্ধ করা হবে না, সেগুলো চালিয়ে যাওয়া হবে, কারণ মানুষের জন্য, তো গরিব মানুষের জন্য। তো সেই মতো এই দ্বিতীয় কিস্তিরও টাকা এবার দেওয়া হচ্ছে। কবে থেকে দেওয়া শুরু হবে এবং এক্ষেত্রে যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা পাবেন? লক্ষ্যমাত্রা কি ধরা হয়েছে? দেখো, পঞ্চায়েত দপ্তরের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনে স্পষ্ট উল্লেখ করা ছিল যে প্রথম কিস্তি 60,000 টাকা পাওয়ার পর যারা লিন্টন পর্যন্ত কাজ করবেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেই মতো আজকে 10 লক্ষেরও বেশি উপভোক্তাকে বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। তার আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকেল 4টের সময় নবান্ন সভাঘর থেকে করবেন। 10 লক্ষেরও যে বেশি উপভোক্তা আজ দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন, তারা মূলত লিন্টন পর্যন্ত কাজ করেছেন এবং তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা তারা পাচ্ছেন। এরপরেও পরবর্তী ক্ষেত্রে যারা লিন্টন পর্যন্ত কাজ করবেন তারাও দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে হওয়া বৈঠকে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন যে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং সেই বিষয় প্রয়োজনীয় যাচাই করতে, অর্থাৎ উপভোক্তাদের তালিকা যাচাই করতে। সেই মোতাবেক তালিকা যাচাইয়ের প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে। নবান্ন সূত্রে খবর, প্রায় 12,000 উপভোক্তার নাম বাদ যাচ্ছে। তার কারণ এই 12,000 উপভোক্তা নামের ক্ষেত্রে কিছু গরমিল পেয়েছে পঞ্চায়েত দপ্তর এবং বাকিরা যারা লিন্টন পর্যন্ত কাজ করেছিলেন প্রথম কিস্তির দেওয়া 60,000 টাকায়, তারা দ্বিতীয় কিস্তির টাকা আজ পাবেন এবং পরবর্তীতেও যারা লিন্টন পর্যন্ত কাজ করবেন তারাও এই টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিয়েও যখন বৈঠক করেছিলেন বা বারবারই তিনি দাবি করে এসেছেন সামাজিক প্রকল্পে কোনো আমরা ওরা নয়, সেই বার্তাই আজই আনুষ্ঠানিকভাবে এইখানেও ঘুঘুর বাসা আছে, এখানেও ঘুঘুর বাসা আছে। আমরা দেখেছি আবাসের নামে কোন কোন জায়গায় কি কিভাবে দুর্নীতি হয়েছে। ধরুন যদি উদাহরণ দিই, আমরা, আপনারা মহিবুল সর্দারকে চেনেন, আমরাও চিনতাম না। যখন
খবর নিতে গেলাম, খবর করতে গেলাম, তখন জানতে পারলাম এই দেখুন ইনি, এর কাছে আবাসের টাকা এসেছিল, ইনি মহিবুল্লাহ সর্দার, এর কাছে আবাসের টাকা এসেছিল, কিন্তু যখন তিনি দেখছেন যে তার পাকা বাড়ি রয়েছে তো তিনি সেই টাকা ফেরত দেন। দেখুন উনি বলছেন যে যা যা নিয়ম, যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী ইনি বলেন যে ওই টাকা তার লাগবে না। শুনুন তার কথা। আমার অভিযোগ, আমার নামে একটা ঘর এসেছিল, আমি জানতে পেরে 2024 সালে আমি ঘর নেব না বলে আমি একটা দরখাস্ত বিডিও সাহেবকে দিয়েছিলাম, যথারীতি আমি একটা পাকা ঘর খেটে খুঁটে করেছি বলে। তার 6 মাস পরে জানতে পারি আমার নামে ঘরটা উঠে গিয়েছে। আমি বিডিও অফিসে গিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমার কাগজপত্র দেখলো, দেখে বললো হ্যাঁ তোমার নামে ঘর উঠে গিয়েছে, কিন্তু তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটা দিচ্ছ এই অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারপরে আমি বলি এরকম হলো কেন, তাই বলে আমি আবার ওই একটা আরটিআই করি, অনেক কোনো প্রশ্ন ছুড়ি, তা সেই আরটিআই এর উত্তর আজও পর্যন্ত আমি পাইনি। এর সঙ্গে জড়িত হচ্ছে মানে অফিসারেও জড়িত, বা যারা গ্রামের দায়িত্বে ছিলেন বা এখন আছেন তারাই জড়িত। একবার ভাবুন, তিনি সৎভাবে টাকা ফেরত দিয়ে দিচ্ছেন, অথচ তারই নামে বাড়ি অ্যালার্ট হয়ে যাচ্ছে, যে বাড়িতে অ্যাকাউন্টও তার না, নামও তার না, বাড়িও তার না, পাচ্ছেন কে? এটাই তো রহস্য। আচ্ছা এবার আর একজনকে দেখাই, এর বাড়ি নেই, বাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন হামিদা বিবি সত্যি বাড়িটা জরুরি। তো তার নাম নাকি আবাসের তালিকায় ছিল, কিন্তু টাকাটা তিনি পাননি। শুনুন হামিদা বিবির ছেলে কি বলছেন। ঘরের ব্যাপারে, আমার ঘর খুবই অবস্থা খারাপ, আমি ঘরের জন্য আমি সরকারের কাছে আবেদন করেছিলাম। পরে আমার মায়ের নামে ঘর এসেছিল, এবার আমার নামও ঘর এসেছিল। আমাদের সুপারভাইজার গ্রামের সুপারভাইজার আসের আলী, উনি দায়িত্বে থাকে, উনি সবকিছু যা কিছু করার উনি করে। আমার মায়ের ঘরটা দেবে বলেছিল, পরে আর আসের আলী আমার মায়ের ঘরটা দিইনি। পাশে একজন, আমার মায়ের নাম হালিমা বিবি, তার নামও হালিমা বিবি, তাকে পাইয়ে দিয়েছে। আর আমার মায়ের আইডি নাম্বারটা তার ব্যবহার করেছে। সরকারি খাতায় আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, সরকারি খাতায় আমি ঘর পেয়েছি, আইডি নাম্বার বাস্তবে আমি পাই। শাস্তি হোক এটাও বলছি, আর প্লাস যাতে আমি পাই সে ব্যবস্থা থানাতে আমি বলি। যে হালিমা বিবি পাওয়ার কথা তিনি পাননি, পেয়েছেন আর এক হালিমা বিবি। আচ্ছা নাম বিভ্রাট হতেই পারে, কিন্তু যিনি পেয়েছেন তার বাড়ি কি সত্যি দরকার? আমরা খুঁজে খুঁজে সেই হালিমা বিবির সঙ্গে কথা বলেছি, তিনি কথা বলছেন তার বাড়ির সামনে দাঁড়িয়ে। কথা শুনুন আর হালিমা বিবির বাড়িটাও দেখুন। আপনি হালিমা বিবি, আপনি সেই ঘর পেয়েছেন, ঘরের টাকা পেয়েছেন, এটা কি করে হলো? আমাদের হঠাৎ করে একদিন আসের ফোন করে বললো যেরকম আসেরটাকে সুপারভাইজার হালিমা বিবির নামে ঘর এসছে, তাকে নেবে? আমার ছেলেরা সব বলছে যে ভাই লাও, তুমি নেবে না অন্য কারো দিয়ে দেবে, তোমার নামে এসছে তুমি নিয়ে নাও। তারপর আবার ফোন করে বললো যে হ্যাঁ তাহলে দাও, তাহলে হাফ হাফ ভাগ দিতে হবে। কে বললো? ওই সুপারভাইজার। হাফ হাফ ভাগ মানে 60,000 দিতে হবে ওদের। আচ্ছা, একবারও বলিনি যে অন্যের ঘর তোমাদের কেটে দিচ্ছি। আর কি সুপারভাইজার পরে কি জানতে পেরেছিলেন যে এই ঘরটা আপনার না? হ্যাঁ, যখন এই ঝামেলা হয় তখন জানতে পেরেছি। কি জানতে পারলেন? যে অন্য লোকের ঘর কেটে আমাদের দিয়েছে। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, সেই বিখ্যাত গান মনে পড়ে যাচ্ছে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। ভাঙা ঘরে থাকার তো কথা ছিল না, ভাঙা ঘরে যাতে না থাকে তার জন্য তো টাকা আসছে, সরকারি টাকা। তারপরেও যার ভাঙা ঘরই রয়ে যাচ্ছে, যার বাড়ি তার আবার নতুন করে বাড়ির টাকা আসছে। হচ্ছেটা কিভাবে? এ তো একটা দুটো কেস নয়, পুরো হাওড়া জুড়ে কতগুলো কেস এখনো পর্যন্ত এরকম জানা গেল। দেখো, হাড়োয়া পঞ্চায়েত এলাকায় প্রায় 70 থেকে 80টি এই ধরনের অভিযোগ উঠে এসছে। অর্থাৎ আবাসের বাড়ি নিয়ে এখানে ভুরি ভুরি অভিযোগ, কোটি টাকার উপরে বেশি দুর্নীতি হয়েছে। কিভাবে হয়েছে? এই মহিবুল্লাহ সর্দার, তার বছর 5 আগে তার একটি কাঁচা বাড়ি ছিল, তিনি আবেদন করেছিলেন সরকার থেকে তার বাড়ি দেওয়ার জন্য, ঠিক হয়, কিন্তু পরবর্তীকালে তিনি আবার আবেদন করেন যে তার কষ্টসিষ্ট করে তিনি একটি পাকা বাড়ি করেছেন, ফলে তার কাঁচা বাড়ি তিনি সরকারি কোনো বাড়ি নেবেন না। কিন্তু তিনি লিখিত অভিযোগ করেছেন কোথায়? ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছে, বলে তার কোন রকম ভাবে ভাঙা অর্থাৎ সরকারি বাড়ি লাগবে না, কিন্তু তার বাড়ি তার নাম বাদ দিয়ে তার এই যে হালিমা বিবির কথাও শুনলাম, হ্যাঁ এদের কথা তো শুনলাম, এদের কথা জানলাম, কিন্তু মুশকিল হচ্ছে যে এদের পিছনে কারা, এই কীর্তিটা করছে কারা?
যে সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ, একবার শোনা যাক। সুপারভাইজারই তো সুপারভাইজ করে এই নামগুলো দিয়েছে বা নামগুলো কেটেছে, একবার তার কথা শোনা যাক। আমরা 2015 সালে আমি রিজাইন দিয়ে এসেছিলাম সুপারভাইজারে, বুঝলেন। তারপর থেকে আমি আর সেই দিকে কোনো দায়িত্ব ছিলাম না এসব কোনো বিষয়ে। অভিযোগটা সবটাই তো আপনার নামেই করছে। ও মিথ্যে অভিযোগ করছে, তাহলে ওরা তো আমাদের সেই আমরা কাজই নেই তো, সুপারভাইজার নেই তো আমি আর মিথ্যে অভিযোগ করি। ঘরের সম্বন্ধে আমরা নোডাল যারা, তারা কি কার ঘর কাকে কেটে দেবো, আমাদের তো কোনো এখতিয়ারই নেই, তো আমরা কোথায় দেবো? এইভাবে এগুলো সব ভুল মিথ্যে সব সাজিয়ে সাজিয়ে করছে সব ওরা। হেডলাইন। মানুষকে কাজ দিতে হবে, সেই কাজের বিনিময়ে তারা টাকা পাবেন, শ্রমের বিনিময়ে টাকা। 125 দিনের কাজ। আচ্ছা, এই 125 দিনের কাজ কারা পাবেন? অবশ্যই তাদের জব কার্ড থাকতে হবে। আচ্ছা, এই জব কার্ডগুলো সবার সঠিক তো, ভুয়ো না তো? খোঁজ করতে গিয়ে দেখা গেল 21 লক্ষ জব কার্ড, 21 লক্ষ জব কার্ড। ভাবুন একবার, সংখ্যাটা ভালো করে ভাবুন, 21 লক্ষ। আচ্ছা, এই 21 লক্ষ জব কার্ড যাদের, তারা কোথায়? বিনামে করা হয়েছে, নথি না দিয়ে করা হয়েছে? সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, রিপোর্টে কি উঠে আসছে, মানে খোঁজ নিতে গিয়ে কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পেয়েছে এবং যা ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরেও জানানো হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই যে জব কার্ড হোল্ডার, অর্থাৎ তুমি জানো যে ব্লকে ব্লকে 100 দিনের কাজ হতো, যা গত 1 জুলাই থেকে 125 দিনের কাজ হয়েছে। এই 100 দিনের কাজ কারা করতে পারতেন? যাদের কাছে জব কার্ড থাকতো। রাজ্য জুড়ে 2,56,00,000 জব কার্ড হোল্ডার রয়েছেন এবং সেই জব কার্ড হোল্ডাররা সঠিক, এখানে কেউ ভুয়ো আছে নাকি তা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচাই করার নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে। কারণ তুমি জানো 1 জুলাই থেকে রাজ্যে শুরু হয়েছে 125 দিনের কাজ, আর সেই যাচাই প্রক্রিয়াতেই এবার বড়সড় তথ্য পেল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। সূত্র মারফত জানা যাচ্ছে, এই 125 দিনের কাজ শুরু হতেই যে যাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছিল, সেই যাচাই প্রক্রিয়াতে এখনো পর্যন্ত 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত হয়েছে। অতনু, সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত ডিলিট করা হয়েছে 15,64,713টি জব কার্ড ডিলিট করা হলো। রাজ্যের 23টি জেলা মিলিয়ে 15,64,713টি জব কার্ড অবৈধ বলছি আমরা। জব কার্ড অবৈধ, অবৈধ মানে কি? মানে যে নিয়ম মেনে একজন জব কার্ড পেতে পারেন, সেটা সেই নিয়মগুলো মানা হয়নি, সেই নথি দেওয়া হয়নি। দেখো, যেটা প্রশাসনিক আধিকারিকরা বলছেন যে প্রথমত এই জব কার্ড অবৈধ কিভাবে চিহ্নিত হয়েছে। এই জব কার্ড অবৈধ চিহ্নিত হয়েছে মূলত ডিজিটাল ভেরিফিকেশন এবং KYCর মাধ্যমে। অর্থাৎ এই যে 125 দিনের কাজ শুরু করা হলো, সেখানে 125 দিনের কাজ কিভাবে শুরু করতে হবে তার জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছিল। সে গাইডলাইনে KYC ও ডিজিটাল ভেরিফিকেশনের কথা বলা হয়েছিল। যখনই এই KYC ও ডিজিটাল ভেরিফিকেশন শুরু করা হয়, তখনই কিন্তু বিভিন্ন জেলায় জেলায় এই তথ্য বেরোতে থাকে। তার কারণ এই যে জব কার্ড হোল্ডারদের দিয়ে কাজ, তা গত 4 বছরে কার্যত রাজ্যে হয়নি। কারণ তুমি জানো যে এই 100 দিনের কাজ রাজ্যে বন্ধ ছিল 2022 সাল থেকে, এবং এই যে 4 বছর ধরে কাজ হয়নি, ফলত যাদের কাছে জব কার্ড রয়েছে তাদের কি অস্তিত্ব বর্তমানেও রয়েছে? এই ডেটা যখন যাচাই করা শুরু হয় KYC ও ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে, তখনই কিন্তু এই তথ্য বেরিয়ে আসে এবং যেখানে দেখা যাচ্ছে যে এই 21 লক্ষেরও বেশি জব কার্ড এখনো পর্যন্ত অবৈধ চিহ্নিত হয়েছে। তার কারণ এখনো পর্যন্ত 2,56,00,000 ভেরিফিকেশনের কাজ শেষ হয়নি। 80% ভেরিফিকেশন কাজ শেষ হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তোমাকে যেটা আরো গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলায় সবথেকে বেশি জব কার্ড ডিলিট হয়েছে। যারা অবৈধ হিসেবে, যে সমস্ত অবৈধ হিসেবে জব কার্ড চিহ্নিত হয়েছে, অর্থাৎ 21,452টি, তার মধ্যে
15,64,000-এর বেশি জব কার্ড ডিলিটেড হয়ে গেছে, আর বাকি যেগুলি পড়ে রয়েছে সেগুলিও ধাপে ধাপে ডিলিট করার প্রক্রিয়া করছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় সব থেকে বেশি জব কার্ড এখনো ডিলিটেড হয়েছে। 3,40,469টি জব কার্ড এখনো পর্যন্ত ডিলিটেড হয়েছে। এরপর রয়েছে হুগলি জেলা, হুগলি জেলায় ডিলিটেড হয়েছে 1,54,463। হাওড়া জেলায় ডিলিটেড হয়েছে 1,33,832। পূর্ব মেদিনীপুর জেলায় 1,17,281 এবং দক্ষিণ দিনাজপুর জেলায় 1,04,213। রাজ্যের যে মোট 23টি জেলায় কত সংখ্যক জব কার্ড ডিলিটেড হয়েছে সেই পরিসংখ্যানও আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং 23টি জেলা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএর অধীনে থাকা এলাকাগুলি মেলালে দেখা যাচ্ছে সব থেকে বেশি জব কার্ড ডিলিটেড হয়েছে এই দক্ষিণ 24 পরগনা জেলাতেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দপ্তরের সচিবদের নিয়ে হওয়া বৈঠকে নির্দেশ দিয়েছিলেন যে এই ভুয়ো জব কার্ড চিহ্নিত করতে হবে। তোমাকে যে এই সংখ্যাটা বলছি এর মধ্যে যেমন ভুয়ো জব কার্ড রয়েছে, তেমনি এসআইআর এর সময় যারা এসডিটি লিস্টে ছিলেন, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট, এই যে 4 স্তরের ভোটাররা ছিলেন যাদেরকে চিহ্নিত করা হয়েছিল এসআইআর এর সময়, তাদেরও নাম রয়েছে। কিন্তু প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন যে ভুয়ো জব কার্ডের সংখ্যাটাই তুলনামূলকভাবে বেশি। তুমি জানো তৃণমূল জামানায় অভিযোগ উঠেছিল যে একজনের নামে একাধিক জব কার্ড, এই অভিযোগও উঠেছিল। শুধু তাই নয়, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীও বারবারও এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন। এই যে 21 লক্ষেরও বেশি জব কার্ড যেগুলিকে অবৈধ বলে চিহ্নিত করা হলো, এর দরুন রাজ্যের কোষাগার থেকেও টাকা খরচ কমলো। তুমি জানো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা জায়গায় বারবার নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন যে রাজ্যের রাজস্ব আয় বাড়াতে হবে এবং তার সঙ্গে এই অবৈধভাবে যাতে কোনো খরচ না হয় সেটাও দেখতে হবে। এবং অবশ্যই তুমি জানো এই যে 125 দিনের কাজ 1 জুলাই থেকে শুরু হয়েছে, সেখানে দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক এবং যারা সেমি লেবার যাদেরকে বলা হয় 3 স্তরের শ্রমিকদের জন্য ইতিমধ্যেই মজুরি বাড়ানোর ঘোষণাও রাজ্য সরকারের তরফে করা হয়েছে। সেক্ষেত্রে 15 দিনের মধ্যে যদি টাকা না দেওয়া হয় যারা কাজ করবেন তাদের জন্য সুদও দিতে হবে। এই মতো অবস্থায় এই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের কাছে একটা স্বস্তির খবর। তবে তোমাকে বলে রাখছি এখনো পর্যন্ত 80% এখানে আমার একটা প্রশ্ন থাকবে সোমরাজ, 21 লক্ষ অবৈধ জব কার্ড যে রয়েছে এবং এই 4 বছর আগে, যেটা কারণ গত 4 বছর নতুন করে জব কার্ড হয়নি, এটা আমরা জানতেই পারতাম না যদি এই তদন্তটা না শুরু হতো। এবার এই যে 21 লক্ষ অবৈধ জব কার্ড, এই অবৈধ জব কার্ডের দায় কার? দায় নিঃসন্দেহে যারা জব কার্ড তৈরি করিয়েছে বা যারা এই জব কার্ড তৈরি করানোর সুপারভাইজ করেছে, তারা এই সিস্টেমের একটা পার্ট, তারা এই সিস্টেমে এখনো পর্যন্ত রয়েছে। যদি না তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে যে সিন্ডিকেট, যে চক্র এইভাবে অবৈধ জব কার্ডের ব্যবস্থা করে যাচ্ছে, তাদের রোখা যাবে না। সে নিয়ে কিছু কথা আছে, মানে কোনো কথা হয়েছে কোনোভাবে প্রশাসনিক স্তরে? হ্যাঁ দেখো, একদমই তার কারণ এই যে অবৈধ জব কার্ড চিহ্নিত হয়েছে, এই অবৈধ জব কার্ড 4 বছর আগেকার, এবং সেই সময় কিন্তু এই ডিজিটাল ভেরিফিকেশন বা কেওয়াইসির জায়গা কোনো রকমভাবে ছিল না। এবং এখানেই ভূমিকা চলে আসে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের, কারণ তাদের মাধ্যমেই এই জব কার্ডগুলি অনুমোদন করা হতো। অর্থাৎ একজন বাড়িতে যিনি কাজ করতে চাইছেন, জব কার্ড পেতে চাইছেন, তাকে জব কার্ড দিয়ে দেওয়া হতো। তৃণমূল আমলে এই কারণেই জব কার্ড পাওয়া নিয়েও বিভিন্ন সময় বিস্তর অভিযোগ উঠেছে। এবং শুধু তাই নয়, এই যে 100 দিনের কাজের টাকা তৃণমূল জামানায় কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিল, তার অন্যতম কারণ ছিল জব কার্ড নিয়েও দুর্নীতি। তুমি জানো যখন কেন্দ্রীয় সরকারের দল আসে এ রাজ্যে 100 দিনের কাজের টাকা নিয়ে মূলত তদন্ত করতে এবং খতিয়ে দেখতে, সেই সময়ে কিন্তু ভুয়ো জব কার্ডের প্রসঙ্গ উঠেছিল, যা নিয়েও বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীও বারবার সরব হয়েছিলেন, তিনি নিজেও বিধানসভায় সরব হয়েছিলেন। আর এবার সেই 21 লক্ষ অবৈধ জব কার্ড এখনো পর্যন্ত চিহ্নিত হয়েছে, এই সংখ্যা কিন্তু বাড়বে। তার কারণ এখনো পর্যন্ত 80% জব কার্ডের ভেরিফিকেশন হয়েছে, এখনো পর্যন্ত 20% বাকি রয়েছে। আরে তো ওকে
21 লক্ষেরও বেশি জব কার্ড অবৈধ। 125 দিনের কাজের জন্য যখন বড়সড় অভিযান করা হলো, দেখা যাচ্ছে যে রাজ্যের মোট 2,56,00,000 জব কার্ডের মধ্যে থেকে এখনো পর্যন্ত যাচাই করে দেখা যাচ্ছে 21,452টি অবৈধ জব কার্ড পাওয়া গেল। ইকেআইসি করতে গিয়ে দেখা যাচ্ছে যে 21,452 জব কার্ড অবৈধ। এখনো পর্যন্ত 80% কেওয়াইসি করা হয়েছে জব কার্ডের ক্ষেত্রে, এবং করতে গিয়ে যখন দেখা যাচ্ছে 21,452 অবৈধ জব কার্ড মিলেছে, তখন তার মধ্যে থেকে 15,64,713টি জব কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আচ্ছা, এবার হিসেব করে দেখা যাক কোন জেলায় সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে। 23টি জেলার মধ্যে হিসেব করতে গেলে সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে বা ডিলিট হয়েছে কোথায়? না, দক্ষিণ 24 পরগনায়। সংখ্যাটা 3,40,469। বাকি আরও কয়েকটি জেলা রয়েছে যে জেলাগুলিতে 1 বা 1.5 লক্ষের কাছাকাছি জব কার্ড ডিলিট হয়েছে। এগুলোর মধ্যে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরের নাম প্রথমেই আসবে। তার কারণ হুগলিতে 1,54,463 জব কার্ড ডিলিট হয়েছে, হাওড়ায় 1,33,000-এর কিছু বেশি, পূর্ব মেদিনীপুরে 1,17,000 এবং দক্ষিণ দিনাজপুরে 1,04,000। আমার সঙ্গে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছে। দেবজিৎ দা, অতনু বলছি আমি, এই যে এতজন মানে এতগুলো ভুয়ো জব কার্ড বেরোলো, তাহলে কেন্দ্র যে এতদিন ধরে টাকা দিচ্ছিল না, যে 100 দিনের কাজে বড়সড় ফাঁক রয়েছে, তাহলে তো সেটা ঠিকই ছিল। এতদিন ধরে তো গত তৃণমূল সরকার বলে এসেছে যে কেন্দ্র বঞ্চনা করছে, তার মানে হিসেবেই তো গরমিল হচ্ছে এতগুলো বেআইনি জব কার্ড। তাহা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে, এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে, ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলে তারা এক ধরনের 9-6 করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন, তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো আর জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। ধন্যবাদ। কৌস্তব বাগচি রয়েছে আমার সঙ্গে। যারা এই জব কার্ড এতগুলো 21 লক্ষ বেআইনি বা অবৈধ জব কার্ড ইস্যু করলো কারা? ইস্যু যারা করেছেন তারা জনপ্রতিনিধি, তারা এই সিস্টেমেরও পার্ট। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কৌস্তব? 100 বার নেওয়া হবে এবং নেওয়াটা উচিত। আমরা অতীতেও দেখেছি, আমি নিজের ব্যক্তিগত ক্ষেত্রে বলতে পারি, মামলা করার সময় তো অনেক ব্যাপারে এই বিষয়গুলো, কোর্টে মামলা করার সময় তো এই বিষয়গুলো সামনে এসেছে যে কোনো ব্যক্তির এক্সিস্টেন্স নেই, সেই ব্যক্তির নামে জব কার্ড, এবং সেই জব কার্ডের ভিত্তিতে বেনিফিটেড হচ্ছেন কোনো এলাকার কোনো পঞ্চায়েতের তৃণমূলের নেতা বা কোনো এমএলএ বা কোনো অন্যান্য বড় তৃণমূলের নেতারা। এটা বিশাল বড় র্যাকেট একটা, এই ভুয়ো জব কার্ডের র্যাকেট একটা বিভৎস বড় র্যাকেট। এবং এই র্যাকেটের পেছনে আপনি যেরকম নিম্নস্তরীয় পঞ্চায়েত লেভেলের তৃণমূলের নেতাদের দেখবেন, যেরকম জেলা স্তরের, ব্লক স্তরের তৃণমূলের নেতাদের দেখবেন, আমি বলছি তৃণমূলের যখন ওই ভাগের ব্যাপার আছে 25-75, তো সেখানে ওপরে অবধি যাবে না, এই বিষয়টা তো বিশ্বাস করার মতন বিষয় নয়। ওপর অবধি র্যাকেটের সে করাছে, তো স্বাভাবিকভাবে এই বিষয়টা খুব চিন্তার বিষয়। আমি কথা আগেও আমরা বারংবার বলেছি। ধন্যবাদ।